টেবিলে বসে সকালের নাস্তা করছিল আদ্রিয়ান আর মেঘ। মেঘ মনোযোগ সহকারে খাবার প্লেট থেকে খাবার খাচ্ছিল। হঠাৎ তার চোখে যায় তার পাশে বসে থাকা আদ্রিয়ানের ওপর, যে এখন ফোন হাতে নিয়ে কারোর সাথে মেসেজ করে কথা বলছে আর মিট মিট করে হাসছে। আদ্রিয়ানের ঠোঁটে হাসির ঝলক দেখে মেঘের চোখ ছোট ছোট করে সন্দিহান দৃষ্টিতে তাকায়। খাবার খাওয়া বন্ধ করে হাতে ফোন নিয়ে আনমনে হাসছে আর ফোনের অপর পাশে থাকা ব্যক্তির সাথে মেসেজ করছে। আদ্রিয়ানের গাল লজ্জায় লাল রক্তিম বর্ণ ধারণ করেছে, চোখে মুখে হাসির ঝলক স্পষ্ট ফুটে উঠেছে। মেঘ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে আদ্রিয়ানের দিকে। কার সাথে কথা বলছে আদ্রিয়ান? কথা বলার মাঝে এমন লজ্জা পাচ্ছে, আবার ব্লাশিং করছো? ক্লাসের সুন্দরী ছাত্রীর সাথে, না অন্য কোনো মেয়ের সাথে? মেঘ চেয়ার থেকে উকি দিয়ে পাশে থাকা আদ্রিয়ান ফোনে কার সাথে কথা বলছে তা দেখার চেষ্টা করে, কিন্তু মেঘ ব্যর্থ হয়। চেয়ারের কোনায় বসে হাত দূরে রেখে ফোনে কথা বলছে আদ্রিয়ান। মেঘের মাথা সেই অবধি পৌঁছায় না। মূলত আদ্রিয়ান কারানের সাথে ফোনে কথা বলছে। হানিমুনে গিয়ে কারান আর আবিহা রোম্যান্স আর খুনসুটির গল্প শেয়ার করছে কারান, যা খুব হাসির আর মজার। তাছাড়া মেঘ আর আদ্রিয়ানের সম্পর্ক নিয়ে তাকে টির্জ করছে, যার কারণে আদ্রিয়ান এমন ব্লাশিং করছে। আদ্রিয়ানের এমন লজ্জা পাওয়া আর মিটমিট করে হাসা দেখে মেঘ বিরক্ত হয়ে বলে, আদ্রিয়ান স্যার, খাবার খাওয়া বাদ দিয়ে ফোনে কি কথা বলছেন? প্লেটে খাবার ঠান্ডা হয়ে যাবে। তাছাড়া আপনি না আজ তাড়াতাড়ি কলেজে যাবেন, লেট হয়ে যাবে। মেঘের কণ্ঠ শুনে আদ্রিয়ানের তার কলেজে যাওয়ার কথা মনে পড়ে। কারানের সাথে মেসেজে কথা বলা বন্ধ করে দ্রুত প্লেটের থাকা খাবার খেতে থাকে। ছুটির দিনে বাড়ির সকল কাজকর্ম শেষ করার পরিকল্পনা ছিল মেঘের। ঘর ঝাড়ু, রান্নাঘর পরিষ্কার, থাল বাসন গুছিয়ে রাখা, ফ্লোর মোছা দেওয়া সহ কাজ করার। কাজের মহিলারা ছুটি থেকে ফেরত না আসা অবধি সব কাজ তার একা করতে হবে। যদিও মেঘের কাজ করা নিয়ে কোনো অসুবিধা নাই, আদ্রিয়ান কলেজে চলে গেলে মেঘ বাড়ির কাজকর্ম করবে। আদ্রিয়ান চলে যাবে কথাটা মনে হতেই মেঘের সারাদিন বাড়িতে একা থাকার কথা মনে পড়ে। বিশাল বড় ফাঁকা বাড়ির ভিতরে সারাদিন মেঘ একা কি করবে? পড়াশোনা করে না হয় কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে, কিন্তু এরপর কি করবে? ছোটবেলা থেকে মেঘ ভীষণ বইকেমি, তাই বিনোদনমূলক জিনিস যেমন টিভি, ফোন বা কার্টুন মুভি দেখার অভ্যাস তার কখনো ছিল না। বাড়িতে কোনো কাজের মহিলা উপস্থিত নেই যার সাথে সে গল্প করবে। তাছাড়া রাতে আবার এখন কারেন্টও চলে যায়। এই বিশাল বড় বাড়িতে অন্ধকারে মেঘ কি করে থাকবে? তাছাড়া আদ্রিয়ান কখন বাড়িতে ফিরবে তা মেঘ জানে না। মেঘ খাবার খাওয়া রেখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আদ্রিয়ান স্যার, আপনি কলেজ থেকে কখন বাড়ি ফিরবেন? আদ্রিয়ান খাবার খাওয়ার মাঝে মেঘের কথার উত্তর দেয়, খুব সম্ভবত রাত 10টা বা 11টার সময়। আদ্রিয়ানের মুখে রাত 10টা শুনে মেঘ শুকনো ডুব গেলে, মানে এত রাত অবধি তাকে এই ফাঁকা বাড়িতে একা থাকতে হবে? আচ্ছা, মেঘের কি উচিত আদ্রিয়ানের সাথে আজ কলেজে যাওয়া? গ্রুপের সকল ছাত্রছাত্রীর কথা শুনে মনে হয়েছে ওরা সকলে আজ যাবে। ছাত্রীরা অবশ্যই যাবে, যদিও আজ কলেজে ক্লাস হবে না, কিন্তু তবুও ক্লাসের সকলের সাথে তার পরিচয় হবে। একসাথে বসে আড্ডা দিতে পারবে। সিনিয়ররা নিশ্চয়ই আসবে, তাদের সাথেও কথা হবে। আর বাসার কাজ পরে করা যাবে। নিউ ইয়ার উপলক্ষে কলেজ বন্ধ দিবে, তখন না হয় সব কাজ করবে। কিন্তু এই একা বাড়িতে রাত 10টা অবধি থাকলে হয়তো মেঘ ভয়ে আর একাকিত্বে দম বন্ধ হয়ে মারা যাবে। আদ্রিয়ান মেঘের দিকে তাকায়। খাবার খাওয়া বন্ধ করে মেঘকে ভাবনার জগতে বিভোর হয়ে যেতে দেখে আদ্রিয়ান অবাক হয়। মেঘের মুখ দেখে মনের কথা পড়তে পারার মতো অভিজ্ঞতা এখন আদ্রিয়ানের হয়েছে। আদ্রিয়ান বলে, মেঘ, কি হয়েছে তোমার? খাবার খাওয়া বন্ধ রেখে কি চিন্তাভাবনা করছো তুমি? আদ্রিয়ানের কথা শুনে মেঘের হুঁশ ফিরে আসে। সে আবার খাবার খাওয়া শুরু করে। আদ্রিয়ান মেঘের মুখের ভয়ের ছাপ দেখে প্রশ্ন করে, মেঘ, তুমি কি বাসায় একা থাকতে পারবে, না আমার সাথে কলেজে যাবে? আদ্রিয়ানের প্রশ্ন শুনে মেঘ তার মুখের দিকে পিটপিট করে তাকায়। এরপর সম্মতিসূচক মাথা নাড়িয়ে উত্তর দেয়, রাত 10টা অবধি বাসায় একা থাকতে বোরিং লাগবে আমার, তাই কলেজে যাওয়ায় মনে হয় ভালো হবে। ওকে, তাহলে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আসো, আমি নিচে গাড়িতে তোমার জন্য অপেক্ষা করব। খাওয়া দাওয়া শেষ করে মেঘ থালা বাসন গুছিয়ে রান্নাঘরে রেখে আসে। এরপর রেডি হতে তার রুমে চলে যায়। আদ্রিয়ান বাহিরে গাড়ির কাছে চলে যায়। মেঘ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামে। এরপর বাড়ির বাহিরে রাখা গাড়িতে উঠে বসে। তারা একসাথে কলেজে যাওয়ার উদ্দেশ্যই রওনা হয়। কলেজের ডান্স প্র্যাকটিস রুমে ডান্স অনুশীলন করছে ছাত্রছাত্রীরা। আদ্রিয়ান কাল সকলের সাথে অনুষ্ঠানের আয়োজন, প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছে। নবীনবরণ অনুষ্ঠানে সকলে নাচ, গান, কবিতা, অভিনয় সহ অন্য বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করবে।
সময় খুব কম, তাই দ্রুত অনুশীলন করতে হবে। দূরে থাকা এক টেবিলে নুহা বসে আছে, ছাত্রছাত্রীর ডান্স দেখছে, তার হাততালি দিয়ে তাদের উৎসাহিত করছে। কলেজে প্রবেশ করে মেঘ প্রথমে ডান্স রুমে আসে, ডান্স রুমের দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে। টেবিলের ওপর বসে থাকা নুহা মেঘকে দেখে হাত দিয়ে ইশারা করে। মেঘ নুহার ইশারা খেয়াল করে নুহার কাছে এগিয়ে আসে। নুহা মেঘকে তার পাশে বসায়, এরপর মেঘের দিকে ঘুরে তাকিয়ে হাসি খুশি মেজাজে প্রশ্ন করে, মেঘ, তুমি আজ কলেজে এসেছো কেন? বড়দিন উপলক্ষে আজ কলেজ ছুটি দিয়েছে, তুমি কি জানো না? জানি, কিন্তু বাসায় একা থাকতে বোরিং লাগছিল, তাই কলেজে এসেছি। মেঘ, তুমি কাল নবীনবরণ অনুষ্ঠানে কি করবে, গান না নাচ? আমি নাচ করতে পারি না, তবে গান গাইতে পারি। তবে তুমি নবীনবরণ অনুষ্ঠানে গান গাইবে। নোহা, আমি বাংলা গান করি। আমেরিকার মানুষ কি বাংলা গান শুনবে? আরে মেঘ, তুমি কি জানো না, নবীনবরণ অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি উনি বাংলাদেশের। তাই তুমি প্রধান অতিথিকে ইমপ্রেস করার জন্য বাংলা গান গাইতে পারো। প্রধান অতিথি বাংলাদেশের শুনে মেঘ অবাক হয়ে বলে, প্রধান অতিথি সত্যি বাংলাদেশের? তার মানে উনি বাঙালি? উনি বাঙালি। তাছাড়া আমেরিকার একজন বিখ্যাত গায়কও হলেন উনি। তাই তুমি যদি বাংলা গান করো তবে প্রধান অতিথি ইমপ্রেস হয়ে যাবে। ওকে, তাহলে কাল নবীনবরণ অনুষ্ঠানে গান করাই যায়। মেঘ গানের প্রতিযোগিতায় নাম দেয়, কিন্তু নোহা ডান্স করবে বলে ঠিক করে। তাই সে রুমে উপস্থিত সিনিয়রদের কাছে যায় আর ডান্সে নাম দেয়। ছোটবেলা থেকে তিহার নাচ খুব ভালো করে, তাই সে নাচে নাম দেয়। কিন্তু অনুষ্ঠানের জন্য একজোড়া কাপল ডান্স পার্টনার খুব জরুরি ছিল, তাই সিনিয়ররা নোহা আর তিহানের নাম কাপল ডান্সে রাখে। ডান্স গাউনে পরস্পর মুখোমুখি অবস্থান করছে নোহা আর তিহান। চারপাশে গানের টিউন বাজছে, সাথে সকলে তাদের উৎসাহিত করছে, হাততালি দিচ্ছে। কিন্তু নোহা আর তিহান উভয়ের মধ্যে আনন্দ নয়, বরং ভয় আর জড়তা কাজ করছে। একে অপরকে কাছে যেতে তারা হয়তো দ্বিধা বোধ করছে। নোহা পিটপিট করে তাকায় তার থেকে সামান্য দূরে অবস্থান করা তিহানের দিকে। তিহানও তাকায় নোহার দিকে। দুইজনের চোখ মিলিত হয়। বেশ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর নোহা আর তিহান ডান্স শুরু করছে না দেখে দূরে থাকা সিনিয়ররা বিরক্ত হয়ে বলে, নোহা, তিহান, তোমরা ডান্স শুরু করছো না কেন? মিউজিক বাজছে। সিনিয়রের ধমক শুনে নোহা ভয়ার্ত চাহনি নিয়ে এক পা এগিয়ে যায় তিহানের কাছে, কিন্তু পরক্ষণে থমকে যায়। না, তিহানের সাথে একসাথে ডান্স করা তার দ্বারা সম্ভব নয়। নোহা আবার পিছিয়ে যায়, ডান্স গাউন থেকে চলে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। হঠাৎ তড়িৎ বেগে তিহান ছুটে আসে নোহার কাছে। পিছন থেকে ওর হাত শক্ত ধরে টান দিয়ে ঘোরায়। এরপর দুইজনের মধ্যে দূরত্ব কমাতে পুনরায় নোহার হাত ধরে টান দেয়। নোহাকে এক ধাক্কায় তিহান তার কাছে নিয়ে আসে। হঠাৎ আকস্মিক টানে নোহার টাল সামলাতে না পেরে তিহানের বুকের উপর ধপ পড়ে যায়। চারপাশে মিউজিক আর সকলের হাততালিতে পরিবেশটা বেশ মুখরিত হয়ে উঠেছে। নোহার কপার যখন শার্টের উপর তিহানের বুক স্পর্শ করে, হঠাৎ করে তিহান শরীর কেঁপে ওঠে। তার সমস্ত শরীর মন জুড়ে অজানা শীতল আবহাওয়া বয়ে যায়। তিহান শান্ত হয়ে ঠাই দাঁড়িয়ে থাকে। তার হার্টবিট বেড়ে দ্বিগুণ হয়ে যায়। নোহা তিহানের বুকের কাঁপন শুনতে পায়। তার মুখ লজ্জায় রাঙা হয়ে যায়। কপাল উঁচু করে নোহা বুক থেকে মাথা তুলে তাকায়, পিটপিট করে তাকায় তিহানের দিকে। তিহান তার মাথা নিচু করে আর চোখে তাকায় নোহার মুখের আদলে। উভয়ের চোখ মিলিত হয়। তাদের মধ্যে থাকা জড়তা আর ভয় দূর হয়ে লজ্জায় আড়ষ্ট হয়ে যায় দুইজন। দূরে থাকা সিনিয়ররা পুনরায় তাদের তাড়া দিয়ে বলে, তোমরা দুইজন কি করছো? রোম্যান্টিক ডান্স করতে হবে তোমাদের। তিহান, তুমি নুহার কোমরে হাত দাও, দ্রুত ডান্স শুরু করো। কোমরে হাত দেওয়ার কথা শুনে নুহা বিস্মিত হয়ে ভ্রু কুঁচকে তাকায়। চোখ দিয়ে ইশারা দিয়ে না করল তিহানকে, কিন্তু তিহান শুনল না। সে এখন ঘোরের মধ্যে চলে গেছে। তিহান তার হাত ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায় নুহার কোমরে। এরপর জামার উপর দিয়ে সেখানে স্পর্শ করল। এরপর কোমরে চাপ করার সাথে সাথে নুহার সমস্ত শরীর কেঁপে উঠল। তিহানের নেশাক্ত চোখ, তার মায়াময় চাহনি নুহার অদ্ভুত লাগল। পূর্বের ন্যায় এই তিহানের চোখে সে ঘৃণা, রাগ, ঝগড়া দেখতে পারল না, বরং এক অদৃশ্য মায়াজাল দেখল। যে চোখের মোহে নুহা হারিয়ে গেল, তার চিরশত্রুর নিকটে যাওয়ার আগ্রহ প্রকাশ পেল তার মনে। নুহার কোমরে থাকা হাত ধীরে ধীরে উপরে ওঠালো তিহান। এরপর নুহার বাহুদ্বয় স্পর্শ করে তার মুষ্টিবদ্ধ হাত তার আঙুলের ভাঁজে নিয়ে শক্ত করে চেপে ধরে। এরপর উঁচু করে দুইজনের হাত উপরে তোলে তিহান। নুহার লজ্জায় রাঙা রক্তিম মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, চলুন নাচ শুরু করি। শান্ত গলায় বলা তিহানের কথা নুহা শুনল কিনা তা বোঝা গেল না। শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি দেয় সে। নুহার অনুমতি পেয়ে তিহান মৃদু হাসল। এরপর সে মুষ্টিবদ্ধ করা তাদের হাতে ঘুরিয়ে নুহাকে তার আরেকটু কাছে নিয়ে আসে।
দুইজনের ঠোঁট ছুঁয়ে যাওয়ার মতো ঘনিষ্ঠতা ছিল তাদের মধ্যে। নোহার কম্পিত ঠোঁট জোড়া নজরে পড়ল তিহানের। তার শরীর বেয়ে উষ্ণ ঘাম গড়িয়ে পড়ল। এই তীব্র শীতে তার গরম করছে। এরপর তিহান আর নোহা দুই বিপরীত পাশে পা বাড়িয়ে একে অপরের সাথে তাল মিলালো। তিহান নোহার হাত ঘুরালো, নোহা তিহানে চারপাশে ঘুরল। নোহার পরহিত গাউন পাখির ডানার মতো মেলে উঠল। নোহা এবার তিহানের হাত ছেড়ে দিয়ে তার হাত দিয়ে তিহানের বুক স্পর্শ করল। ধীরে ধীরে তিহানের বুকে হাত দিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো প্রশস্ত বুকে হাত ছুঁয়ে দেয়। এরপর তিহানের পিছনে গিয়ে তার চারপাশে ঘুরতে থাকল। গানের সুমধুর ধ্বনি আর তাদের একে অপরের চোখের রোম্যান্টিক ডান্স যেন এই তীব্র শীতের মাঝে আগুন ধরিয়ে দিল। নোহা যখন ঘুরে ঘুরে তিহানের থেকে দূরে যেতে চায়, তখন তিহান হাত ধরে নোহাকে নিজের কাছে নিয়ে আসে। পিছন থেকে নোহাকে ধরে তার কাছে নিয়ে আসে, পুনরায় তার বুকের সাথে মিশিয়ে নেয়। দূরে টেবিলে পড়ে তিহান আর নোহার নাচ দেখছে মেঘ, আর মিটমিট করে হাসছে। এই দুইজন যতই ঝগড়া আর মান অভিমান করুক না কেন, তাদের একসাথে কিন্তু বেশ মানায়। একদম পারফেক্ট কাপল। আর ভালোবাসার মাঝে যদি ঝগড়া, দুষ্টু, মিষ্টি, হাসি ঠাট্টা আর খুনসুটি না থাকে, তবে সে প্রেম কখন পূর্ণতা? নোহা আর তিহান উভয়েই যদি ঝগড়া করতে করতে ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়ে যায়, তবে কিন্তু মন্দ হবে না। তাছাড়া তিহান ছেলে হিসেবে যথেষ্ট ভালো, শান্ত, শিষ্ট আর ভদ্র। নোহাও পাই সুন্দরী, বুদ্ধিমতী আর খুব মিশুক প্রকৃতির। ভবিষ্যৎ কি হবে তা না হয় ভাগ্য ঠিক করে দিবে। প্রায় 5 মিনিট পর তিহান আর নোহার ডান্স শেষ হয়। রোম্যান্স আর মুগ্ধতায় ভরা কাপাই ডান্স করেছে তারা। ডান্স শেষ হবার পর আশেপাশে থাকা সকলে হাততালি দিয়ে ওঠে। সিনিয়ররা তো প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু নোহা আর তিহানের কানে এখন হাততালি বা গান থেমে যাওয়ার বিষয়টা যায়নি। তারা এখনও একে অপরের মাঝে বিলীন হয়ে আছে। নোহার চোখে সমুদ্রের ন্যায় গভীরতা, যার মাঝে তিহান হারিয়ে গেছে। দুইজনে এখনও খুব কাছাকাছি অবস্থান করছে। সিনিয়ররা সকলে এগিয়ে যায় ডান্স গাউনের পর, খুশি হয়ে জোরে শব্দ করে বলে ওঠে, নোহা, তিহান, তোমরা উভয়ে খুব সুন্দর ডান্স করেছ। এক কথায় দারুণ হয়েছে। কি রোম্যান্স আর কি এক্সপ্রেশন দিলে তোমরা, জাস্ট ওয়াও। হঠাৎ সিনিয়রের কণ্ঠ শুনে নোহা আর তিহান দুইজনে চমকে যায়। তারা দ্রুত ঘোর থেকে বের হয়ে আসে, এরপর আশেপাশে তাকায়। ডান্স শেষ হয়ে যেছে। এইটা বুঝে তারা একে অপরের থেকে দূরে সরে আসে। ডান্স করার সময় তারা একে অপরের সাথে যে রোম্যান্স করেছে, এই কথাটা অবিশ্বাস্য লাগছে তাদের কাছে। আর এতক্ষণ কি হয়েছিল তাদের? কোথায় হারিয়ে গিয়েছিল তারা? সত্যি নুহা তার চিরশত্রু এই মিস্টার শয়তানের সাথে ডান্স করছে? আর তিহান, সে কি করে এই মিসেস ঝগড়ুটের সাথে রোম্যান্টিক কাপল ডান্স করতে পারে? অসম্ভব। তারা দুইজন করবে রোম্যান্স? কিন্তু 5 মিনিট সময় আগে তাদের করা ডান্স আর রোম্যান্টিক মুহূর্তের কথা মনে করে বেশ লজ্জা পাচ্ছে দুইজন। একে অপরের দিকে তাকিয়ে দেখতে অবধি পারছে না। আর সিনিয়ররা তাদের লজ্জা দিতে আরও ইচ্ছে করে খেপিয়ে যাচ্ছে। নুহা আর গাউনে দাঁড়িয়ে থাকতে পারল না। সে দৌড়ে ছুটে চলে আসে আগের জায়গায়, যেখানে মেঘ বসেছিল। টেবিলের কাছে এসে দাঁড়ায় নুহা। মেঘ বসে থাকা থেকে উঠে দাঁড়ায়। এরপর নুহার লজ্জায় লাল হয়ে যাওয়া গাল দুটি টেনে ধরে বলে, কি হয়েছে নুহা? হঠাৎ করে এমন লজ্জা পাচ্ছ কেন? ডান্স গাউনে এতক্ষণ তিহানের সাথে খুব রোম্যান্স করছিলে, এখন এমন লজ্জায় লাল নীল হয়ে যাওয়ার কারণ কি শুনি? নুহা মেঘের দিকে রাগী দৃষ্টিতে চোখ গরম করে তাকায়। কিন্তু মেঘ ভয় পায় না, বরং সে শব্দ করে খিলখিল করে হাসতে থাকে। মেঘ বেশ বুঝতে পারল নুহা খুব শীঘ্রই তিহানের প্রেমে পড়বে। অবশ্যই পড়বে। ডান্স প্র্যাকটিস রুমে সবাই নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে নাচ গান অনুশীলন করতে থাকে। মেঘ তার গান গেয়ে সবাইকে শোনায়। যদিও তারা বাংলা বুঝতে পারে না, তবুও মেঘের গানের কণ্ঠের প্রশংসা করে। দুপুর 2টো। নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে সারা কলেজ রঙিন মরিচা বাতি দিয়ে সাজানো রয়েছে। কলেজ প্রাঙ্গণে বড় স্টেজ বসানো হয়েছে, যা হাজার রকমের ফুল আর রঙিন কাপড় দ্বারা সজ্জিত। সময় খুব কম থাকায় আয়োজন খুব সুন্দর হয়নি, কিন্তু খারাপ হয়নি। সাধারণের মধ্যে অসাধারণ ছিল আয়োজন। আর আদ্রিয়ানের পছন্দের অবশ্যই প্রশংসা করতে হয়। এত অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে সমগ্র সাজিয়ে ফেলেছে। আজ সারাদিন কলেজে ক্লাস হয়নি, যার ফলে ছাত্রছাত্রীরা সকলে মিলে বেশ আনন্দ আর মজা করেছে। একসাথে আড্ডা দেওয়া, অনুষ্ঠানের জন্য কলেজ সাজান, আদ্রিয়ানকে বিভিন্ন কাজে সাহায্য করা তারা। মেঘের আজ সারাদিন খুব ভালো কেটেছে। সিনিয়র সহ অন্য সব ছাত্রছাত্রীর সাথে পরিচয় হয়েছে তার। কলেজের নিয়মিত ক্লাস আর পড়াশোনায় মাঝে একটু সকলে মিলে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছে। বাসায় একা থাকলে হয়তো বোরিং ফিল করত, তাই কলেজে চলে আসার সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছে। দুপুরে 2টো বাজে, প্রত্যেকের বেশ ক্ষুধা লাগছে। আজ ক্যান্টিন বন্ধ থাকবে, তাই কলেজ কমিটির পক্ষ থেকে সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্টেজের বাহিরে চেয়ার রাখা, সেখানে বসে সবাই খাবার খাচ্ছে। মেঘ তার খাবার হাতে নিয়ে দাঁড়িয়েছিল। সাদা কাগজে মোড়ানো পলিথিনের ভিতরে হালকা নাস্তা। আশেপাশে তাকিয়ে আদ্রিয়ানকে খুঁজছিল। সারাদিন ধরে একবারও আদ্রিয়ানের সাথে কথা হয়নি তার। দূর থেকে একবার দেখছিল, কিন্তু কথা হয়নি। তাছাড়া এত ছাত্রছাত্রীর ভিড়ে কথা বলা যেত না। আর আদ্রিয়ান কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল। সকালে ঘুম থেকে উঠে আদ্রিয়ান শুধু ডিম আর পাউরুটি খেয়েছিল, আর সারাদিন কিচ্ছু খায়নি। দুপুর হয়ে গেছে, এখনও খাবার খেয়েছে কিনা তা মেঘ জানে না। আশেপাশে কোথাও দেখা বাঁধি যাচ্ছে না। কোথায় উনি?
মেঘ কেবিনের ভিতরে ঢুকল। আদ্রিয়ান এখনও নিচু হয়ে কাগজ দেখছে, একবারও মেঘের দিকে তাকায় না। মেঘ তার হাতে রাখা কাগজ আদ্রিয়ানের মুখের উপর ধরে বলে, এই যে সিনিয়র, আপনাকে এই লিস্ট দিতে বলছে। আদ্রিয়ান শান্ত গলায় বলে, টেবিলে রাখ। মেঘ জানে এখন যদি সে এখান থেকে চলে যায় তবে আদ্রিয়ান এই খাবার খাবে না, আবার কাজে বিজি হয়ে যাবে। তাই মেঘ বাধ্য হয়ে এগিয়ে যায় আদ্রিয়ানের পাশে বসে। এরপর টেবিলে থাকা বাক্স থেকে খাবার বের করে আদ্রিয়ানের মুখের সামনে ধরে। আদ্রিয়ান এতক্ষণ যা চাইছিল তাই হয়েছে। সে ওপাশ ফিরে মেঘের হাতের খাবার খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ করে মেঘ রুমাল দিয়ে আদ্রিয়ানের ঠোঁট পরিষ্কার করে দেওয়ার উদ্দেশ্যে তার কাছে যায়, কিন্তু আদ্রিয়ান নিচু হয়ে কাগজ দেখছিল দেখে মেঘ বিরক্ত আর রাগ করে। আদ্রিয়ানের শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে, এরপর রুমাল দিয়ে তার মুখ মুছিয়ে দেয়। আদ্রিয়ানের ঠোঁটে লেগে থাকা খাবারের অংশ মেঘ তার আঙুল দিয়ে পরিষ্কার করে। তখন আদ্রিয়ান তার দিকে তাকায়, একটু মুচকি হাসে। মেঘ দ্রুত তার হাত সরিয়ে নেয়, এরপর বলে, আমি আসছি, আপনি থাকুন। মেঘ কথাটা বলে কেবিন থেকে বের হয়ে যায়। আদ্রিয়ান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হাসে, এরপর তার ঠোঁটে লেগে থাকা মেঘের হাতের ছোঁয়ার উপর আঙুল রাখে। ঠোঁট কামড়ে ধরে লজ্জা মিশ্রিত হাসি দেয়। বিকেল প্রায় 5টা। মেঘ স্টেজের সামনে রাখা চেয়ারে বসেছিল। সকল ছাত্রছাত্রী এখন বাহিরে রেকেট খেলছে। এই দিক এখন ফাঁকা, কেউ নাই। মেঘের এই নীরব আর শান্ত পরিবেশ বেশ ভালো লাগছিল। দূর থেকে মেঘকে একা বসে থাকতে দেখে আদ্রিয়ান এগিয়ে আসে তার কাছে। এরপর মেঘের পাশে বসে তার হাতে থাকা কফির কাপ এগিয়ে দিয়ে বলে, মেঘ, কফি খাও। আদ্রিয়ানের হাত থেকে মেঘ কফি নেয়। এরপর খেতে থাকে তারা। একসাথে অনুষ্ঠানের বিষয়ে কথা বলছিল। হঠাৎ মেঘের ফোনে কল আসে। ফোনের স্ক্রিনে জামান সাহেবের নাম্বার দেখে মেঘ বলে, আদ্রিয়ান স্যার, আমার ফোন এসেছে, আমি একটু কথা বলে আসছি। যাও। মেঘ দূরে চলে যায়। এরপর ফোন রিসিভ করে বলে, হ্যালো বড় আব্বু, কেমন আছো তুমি? আমি ভালো, তুমি কেমন আছো? জি ভালো, কিন্তু হঠাৎ তুমি কেন ফোন করলে? মেঘ, তোমার আর আদ্রিয়ানের ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, তুমি কি আদ্রিয়ানকে ডিভোর্স দিতে চাও? জামান সাহেব কথাটা শুনে মেঘ থমকে যায়। এরপর একবার দূরে বসে থাকা আদ্রিয়ানের দিকে তাকায়। আদ্রিয়ান হয়তো এখন মেঘের সাথে ভালো ব্যবহার করছে, তার যত্ন করছে, কিন্তু গত 9 বছর আগের অতীত মেঘ ভুলে যায়নি। মেঘ শান্ত হয়ে বলে, চাই, তুমি ডিভোর্স পেপার রেডি করো, চলবে।